হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু কেমিস্ট্রি উইথ ডিবি স্যার। আজকে আমাদের আলোচনার বিষয় শ্রোডিঞ্জার ওয়েভ ইকুয়েশন অ্যান্ড ওয়েভ মেকানিক্যাল ইন্টারপ্রিটেশন অফ অরবিটাল। এটা মোটামুটি 2 থেকে 3টে লেকচার লাগবে, আগে থেকে বলে রাখি। তা আজকের লেকচার আমরা শ্রোডিঞ্জার ইকুয়েশন থেকে যতদূর যাওয়া যায় আর কি ততদূর যাব। হাইড্রোজেন অ্যাটম প্রবলেমে ঢুকবো, সেখান থেকে আমরা আহ ওয়েভ মেকানিক্যাল ইন্টারপ্রিটেশনটা দেখবো অরবিটালের, এবং দেখবো যে অরবিটালের শেপগুলো কেন এরকম হচ্ছে, নোটগুলো কতগুলো আছে, কেন নোট এতগুলো থাকে, এই সমস্ত জিনিস ডিটেলস আমরা কোয়ান্টাম মেকানিক্স থেকে বোঝার চেষ্টা করবো আর কি। ঠিক আছে, তা যাই হোক, তাহলে দেখো কোয়ান্টাম মেকানিক্স যেহেতু এটা, তা কোয়ান্টাম মেকানিক্স জিনিসটা কি, দেখো ক্লাসিক্যাল মেকানিক্স যে সমস্ত জিনিসগুলোকে সাকসেসফুলি ব্যাখ্যা করতে পারে না, সেই জিনিসগুলোকে ব্যাখ্যা করার জন্য একটা ম্যাথমেটিক্যাল টুলস ইউজ করা হয়, যেটা মাইক্রোস্কোপিক বা সাব অ্যাটমিক লেভেলে যে সমস্ত পার্টিকেল গুলো থাকে তাদের ডাইনামিক্স বা স্ট্যাটিক্সকে ব্যাখ্যা করতে হয়, বা বোঝার জন্য একটা ম্যাথমেটিক্যাল টুল ইউজ করা হয়, যেটাকে আমরা বলি কোয়ান্টাম মেকানিক্স। ঠিক আছে, তাহলে কোয়ান্টাম মেকানিক্স হলো একটা ম্যাথমেটিক্যাল টুল, যেটা কিনা মাইক্রোস্কোপিক বা সাব অ্যাটমিক লেভেলে যে সমস্ত পার্টিকেল গুলো থাকে তাদের ডাইনামিক্স বা স্ট্যাটিস্টিক্স বা স্ট্যাটিক্সকে বোঝার জন্য কাজে লাগানো হয়। ঠিক আছে, যেগুলো ক্লাসিক্যাল মেকানিক্স দিয়ে আসে না আর কি। ঠিক আছে, তাহলে আমরা এখানে যেটা পড়বো শ্রোডিঞ্জার ইকুয়েশন। দেখো শ্রোডিঞ্জার ইকুয়েশনের যদি জেনেসিস তোমরা দেখো, শ্রোডিঞ্জার যারা অনার্স পড়েছো তারা অলরেডি জানো এই জিনিসগুলো ছোট্ট ছোট্ট করে, যে শ্রোডিঞ্জার ইকুয়েশনের যে জেনেসিসটা ওয়েভ ইকুয়েশনের, সেখানে দুটো পার্ট ছিল, একটা টাইম ডিপেন্ডেন্ট, একটা টাইম ইন্ডিপেন্ডেন্ট। টাইম ইন্ডিপেন্ডেন্ট পার্টে আমরা ইন্টারেস্টেড, তাহলে সেই টাইম ইন্ডিপেন্ডেন্ট যে পার্টটা ছিল আর কি, সেই টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন যেটা ছিল সেটাকে আমরা একটু লেখার চেষ্টা করব। টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন, টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন, টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন। তাহলে টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন কি ছিল, যেটাকে আমরা বলি টাইস আর কি, শর্টকাটে TIAC, টাইম ইন্ডিপেন্ডেন্ট। এটা দেখো ওয়ান ডাইমেনশনাল, এটার প্রুফ আমরা করেছি। আমি যারা নিট যেই দেবে তাদের জন্য আমি একটা লেকচার দিয়েছিলাম, সেখানে শ্রোডিঞ্জার ইকুয়েশন, এই যে টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন, তার একটা ডেরিভেশন করেছিলাম। সেটা যারা ইন্টারেস্টেড তারা দেখতে পারো, আমি কমেন্ট বক্সে বা ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো ভিডিওটার। ঠিক আছে, তাহলে দেখো টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন যেটা, সেটাকে আমরা কি জানি, মেনলি এইরকম জিনিসটা, মাইনাস এইচ কট স্কোয়ার বাই 2m, এইচ কট স্কোয়ার বাই 2m ইন্টু d2x2 প্লাস ভি অফ এক্স psi of x equals to e into psi of x। এইটা ছিল শ্রোডিঞ্জার ইকুয়েশন, ওয়ান ডাইমেনশনাল, এটা ওয়ান ডাইমেনশনালে। ঠিক আছে, ওয়ান ডি। তাহলে 3D তে কি ছিল, হবে 3D তে এরকম হবে, মাইনাস এইট স্কট স্কোয়ার বাই 2m ইন্টু del 2 by del x2 plus del 2 by del y2 plus del 2 by del z2 প্লাস ভি। এখন যেহেতু থ্রি ডাইমেনশনালি বলছি, তাহলে শুধু এক্স নয়, এক্স ওয়াই জেড পজিশন, এক্স ওয়াই জেড এর উপর নির্ভর করে। আচ্ছা, চাই ফাংশন অফ এক্স ওয়াই জেড হয়ে গেলে এখন ইকুয়ালস টু কি হবে, ই ইন্টু সাই এক্স ওয়াই জেড। এখানে একটু বলে রাখি একটা জিনিস, এটা থ্রি ডাইমেনশনাল, যে এই যে এইখানে ডেল টু বাই ডেল এক্স টু প্লাস ডেল টু বাই ডেল ওয়াই টু প্লাস ডেল টু বাই ডেল জেড টু, এটাকে বলা হয় ল্যাপ্লেসিয়ান অপারেটর। এটাকে ডেল্টা স্কোয়ার হিসেবে করা হয়, ডেল টু বাই ডেল এক্স টু প্লাস ডেল টু বাই ডেল ওয়াই টু প্লাস ডেল টু বাই ডেল, এটাকে কি বলা হয়, ল্যাপ্লেসিয়ান অপারেটর। ল্যাপ্লেসিয়ান অপারেটর বলা হয়। ঠিক আছে, ল্যাপ্লেসিয়ান অপারেটর। ঠিক আছে,
মাথায় রাখবে। এবং আরো অনেক টার্ম এখানে, ভিটা কি, এইচ কট, এবং এইচ কট এটা হচ্ছে এইচ বাই 2 পাই, এইচ কটটা এইচ বাই 2 পাই, যেখানে এইচটা প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট তোমরা সবাই জানো। এইচ কট ইকুয়ালস টু, অর্থাৎ এইচ কট ইকুয়ালস টু এইচ বাই 2 পাই। এমটা তো মাস অফ ইলেকট্রন, ঠিক আছে। এবার এটাকে এইভাবে ইন জেনারেল লেখা যেতে পারে শর্টকাটে, মাইনাস এইচ কট স্কোয়ার বাই 2m ডেল্টা স্কোয়ার প্লাস ভি 1d বা 3d এসব না বললে ইন জেনারেল এইভাবে আমরা লিখতে পারি, সাই ইকুয়ালস টু ই সাই, তাই তো। এইবার দেখো এখানে একটা জিনিস, এইটাকে আমরা বলতে পারি এইচ ক্যাপ সাই ইকুয়ালস টু ই সাই, where h cap equals to minus h cot square by 2m delta square plus v, যেটাকে আমরা বলি হ্যামিল্টনিয়ান অপারেটর, হ্যামিল্টনিয়ান অপারেটর, হ্যামিল্টনিয়ান অপারেটর, ঠিক আছে। হ্যামিল্টনিয়ান অপারেটর, এই হ্যামিল্টনিয়ান অপারেটর এটাকে অ্যাকচুয়ালি বলা হয় টোটাল এনার্জি অপারেটর। এটা টোটাল এনার্জি অপারেটর, এমন একটা অপারেটর যে কি করে কোনো একটা ফাংশনের উপর কাজ করে এনার্জি আইগেন ভ্যালু নিয়ে সেই ফাংশনটাকে আবার ফেরত আনে, ঠিক আছে। ক্লিয়ার? তাহলে এখানে এইচ ক্যাপ এটাকে আমরা বলি, এটাই দেখবে শ্রোডিঞ্জার টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশনের ইন জেনারেল ফর্ম একটা, ঠিক আছে। তাহলে হ্যামিল্টনিয়ান অপারেটর বা টোটাল এনার্জি অপারেটর, এখানে কিন্তু যে ইটা এনার্জি আর এই যে ভি, এটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি, পোটেনশিয়াল এনার্জি। এই পোটেনশিয়াল এনার্জিটা কিন্তু পজিশনের ফাংশন, শুধুমাত্র পজিশনের ফাংশন, আমরা আসবো একটু ডিটেলস একটু পরে দেখবে, ঠিক আছে। আর সাইটা কি, সাইটা হচ্ছে ওয়েভ ফাংশন, সাইটা হচ্ছে ওয়েভ ফাংশন, এটাকে স্টেট ফাংশনও বলে, স্টেট ফাংশনও বলে। আচ্ছা, জিনিসটা বলে রাখি, যারা একটু ডিটেলসে পড়াশোনা করতে চাও, যে চাও যে কোয়ান্টাম মেকানিক্সটাকে একটু ভালো করে জানবে, তাহলে তাদের জন্য আমি একটা জিনিস বলতে পারি, তোমরা লেভাইনের কোয়ান্টাম মেকানিক্সের বইটা দেখতে পারো, এবং আমার একজন স্যার, খুব প্রিয় স্যার, এনকেবি স্যারের একটা বই আছে, সেটা ফিজিক্যাল কেমিস্ট্রির কনসেপ্টস অ্যান্ড মডিউলসের 4 নম্বর ভলিউম, সেখানে কোয়ান্টাম মেকানিক্সের পার্ট আছে, সেই জায়গায় হাইড্রোজেন অ্যাটম প্রবলেম বা প্রবলেমস ইন পোলার কোঅর্ডিনেটস ওই পার্টগুলো দেখতে পাবো, যেটা 702-3 পেজ থেকে স্টার্ট আছে আর কি, ঠিক আছে। সেইখানে তোমরা দেখতে পারো আর কি এটা, ঠিক আছে। আর একটু ডিটেলসে, মানে এইগুলো না, প্রত্যেকটা ডেরিভেশন গুলো এত বড় সবগুলো জানার দরকার নেই কম্পিটিটিভ এক্সামের জন্য। ডিটেলসে শুধুমাত্র কোয়ান্টাম মেকানিক্স যখন পড়বে, তখন এই জিনিসগুলোকে নিয়ে বসে দিনের পর দিন অতিক্রম করা যাবে, কিন্তু যখন কম্পিটিটিভ কোনো এক্সাম দেবো, তখন যেটুকু জানলে নয় সেইটুকুই জানতে হবে। আমরা চেষ্টা করব যতটুকু না বললে নয় সেইটুকু বলা, এবং জিনিসটা যেন বোধগম্য হয় আর কি। হ্যাঁ, ঠিক আছে, মানে একেবারে মুখস্থের নামও নয়, কারণ এই জিনিসগুলো প্রচুর লেন্দি, এক একটা ডেরিভেশন এখানে আছে, সেগুলো তো আমরা সব ডেরিভেশন করাবো না আর কি, যেগুলো না বললেই নয় সেইগুলোকেই বলবো বারবার। আহ, ঠিক আছে। তা চলো এখানে এবার এই যে সাই বলা হলো, সাইটা, হুম, সাইটার কিন্তু অ্যাকচুয়ালি এই যে সাই বা ওয়েভ ফাংশন বা স্টেট ফাংশন বলছে, সাইটা কিন্তু কোনো একটা ফিজিক্যাল একা, মানে সাই একা কোনো ফিজিক্যাল কোয়ান্টিটিকে রিপ্রেজেন্ট করে না, ঠিক আছে। কিন্তু সাই স্টার ইন্টু সাই, এটা অলওয়েজ গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0 হবে, এবং এই যে সাই স্টার ইন্টু সাই, এইটাকে আমরা মড অফ সাই স্কোয়ার, যেটার মান রিয়েল, ঠিক আছে, এইটাকে বলা হয় সাই স্টার ইন্টু সাই ইকুয়ালস টু সাই স্কোয়ার মড অফ সাই স্কোয়ার, এটাকে বলা হয় প্রবাবিলিটি ডেন্সিটি, এটাকে বলা হয় কি প্রবাবিলিটি ডেন্সিটি, প্রবাবিলিটি ডেন্সিটি, মাথায় রাখতে, প্রবাবিলিটি ডেন্সিটি। আর সাই স্টার ইন্টু
সাই ডিএক্স, এটা এটা অ্যাকচুয়ালি বলে, আর এটাকে বলা হয় মড অফ সাই স্কোয়ার ইন্টু ডিএক্স, এটাকে বলা হয় probability of the finding particle within the range x and x plus dx, অর্থাৎ x plus dx এই ক্ষুদ্র রেঞ্জের মধ্যে কতগুলো পার্টিকেলকে খুঁজে পাওয়া যাচ্ছে তার প্রবাবিলিটি। ঠিক আছে, সেইটা এটা। তাহলে এর কিন্তু একটা ফিজিক্যাল সিগনিফিকেন্স আছে, একটা ফিজিক্যাল কোয়ান্টিটি। ঠিক আছে, প্রবাবিলিটি বা প্রবাবিলিটি ডেন্সিটিটা সাই স্টার ইন্টু সাই, এটা কিন্তু এগোচ্ছে। এটাকে বলা হয় বর্ন প্রবাবিলিস্টিক্স বা স্ট্যাটিস্টিক্যাল ইন্টারপ্রিটেশন অফ ওয়েভ ফাংশন। ঠিক আছে, এইবার সমস্ত সাইয়ের সমস্ত সাই মানে সমস্ত ফাংশনই কিন্তু অ্যাকসেপ্টেড নয়, তার কিন্তু কিছু অ্যাকসেপ্টেবিলিটি ক্রাইটেরিয়া আছে। তাহলে অ্যাকসেপ্টেবিলিটি ক্রাইটেরিয়া অফ ওয়েভ ফাংশন কি, এইগুলো একটু জেনে নিতে হবে। এটা যে কোনো ছায়া প্রকাশনের বই থেকে শুরু করে অনার্সের যে কোনো স্ট্যান্ডার্ড ফিজিক্যাল কেমিস্ট্রির বই বা কোয়ান্টাম মেকানিক্সের বইতে সবগুলো পাবে সুন্দর করে। অ্যাকসেপ্টেবিলিটি ক্রাইটেরিয়া, অ্যাকসেপ্টেবিলিটি ক্রাইটেরিয়া অফ ওয়েভ ফাংশন, ওয়েভ ফাংশনের অ্যাকসেপ্টেবিলিটি ক্রাইটেরিয়াটা কি, তা সেটা আমরা কি বলতে পারি, একটা গিভেন ডোমেনের মধ্যে ঠিক আছে, এই যে কি হতে হবে, সাই অফ এক্স মাস্ট বি ফাইনাইট হতে হবে, এটাকে সসীম হতে হবে। আচ্ছা, আর তারপরেরটা কি, তারপরে কি হতে হবে, সাই অফ এক্স কে বা সাইকে মাস্ট বি, যেটা খুব ইম্পর্টেন্ট, সিঙ্গেল ভ্যালুড হতে হবে, এক মান বিশিষ্ট ফাংশন হতে হবে, সিঙ্গেল ভ্যালুড ফাংশন। মানে এক্স এর একটা মানের জন্য ওয়াই এর একটা মানই থাকবে। ঠিক আছে, সেইটাকে বলে সিঙ্গেল ভ্যালুড ফাংশন। 3, সাই অফ এক্স মাস্ট বি কন্টিনিউয়াস, মাস্ট বি কন্টিনিউয়াস। ঠিক আছে, তার মানে সন্তত হতে হবে। ঠিক আছে, এবং তার ফার্স্ট ডেরিভেটিভটাও সন্তত হতে হবে। ডি সাই অফ এক্স বাই ডিএক্স মাস্ট বি কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস। হুম, এগুলো মাথায় রাখতে হবে। অ্যাকসেপ্টেবিলিটি ক্রাইটেরিয়া অফ ওয়েভ ফাংশন, এগুলো কিন্তু মাঝে মধ্যে আসে এমসিকিউতে, অন্যভাবে দিয়ে দেয় যে কোনটা অ্যাকচুয়ালি অ্যাকসেপ্টেবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে পড়ে, চারটেই দিয়ে দিয়ে দিল বা যে কোনো দুটো দিয়ে দিল, যে কোনো ভাবেই কিন্তু কোশ্চেন আসতে পারে এখান থেকে। এবার সাই সম্পর্কে একটু ডিটেলসে জেনে নেওয়া যাক। নর্মালাইজড ওয়েভ ফাংশন মানে ওয়েভ ফাংশনটা আমরা বলতে কি বুঝবো। হুম, প্রথম কথা, নর্মালাইজড ওয়েভ ফাংশন, নর্মালাইজড ওয়েভ ফাংশন তাকেই বলবো যদি ইফ ইন্টিগ্রেশন অল স্পেস, মানে সেটা মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি পর্যন্ত, সাই সাই এন যদি একটা ফাংশন হয়, মানে সে সিঙ্গেল ভ্যালু ফাইনাইট কন্টিনিউয়াস ফাংশন যদি হয়, তাহলে সাই এন স্টার ইন্টু সাই এন ডিটাও ইকুয়ালস টু যদি অন হয়, তাহলে বলা হবে সাই এনটা নর্মালাইজড ওয়েভ ফাংশন। ঠিক আছে, তাহলে ইফ ইফ সাই এন ইজ ফাইনাইট সিঙ্গেল ভ্যালুড এবং কন্টিনিউয়াস ফাংশন, এবং তখন যদি এরকম হয় যে ইন্টিগ্রেশন অল স্পেস সাই এন স্টার ইন্টু সাই এন ডিটাও ইকুয়ালস টু অন, ঠিক আছে, তখন বলা হবে যে মানে টোটাল প্রবাবিলিটিটা অনার। ঠিক আছে, সেটাকে বলা হবে নর্মালাইজড। ঠিক আছে, নর্মালাইজড ওয়েভ ফাংশন, সেটা বলা হবে নর্মালাইজড ওয়েভ ফাংশন। তখন বলা হবে যে সাই এনটা এটা নর্মালাইজড ওয়েভ ফাংশন। আচ্ছা, চলো এরপরে অর্থগোনাল, এটা হলো একটা হলো
এরপরে আমরা বলবো অর্থোগোনাল। অর্থোগোনাল অর্থোগোনাল ওয়েভ ফাংশন। অর্থোগোনাল ওয়েভ ফাংশন জিনিসটা কি? যদি আমরা এরকম ধরি, let psi n and psi m are two linearly independent wave function. Independent wave function. ঠিক আছে, psi n psi m are two linearly independent wave function. ঠিক আছে, এরকম হয় তখন যদি এইটা হয়, যদি এইটা হয়, ইন্টিগ্রেশন অল স্পেস psi m স্টার একজনের, কোন দুজনের মধ্যে একজনের কমপ্লেক্স কনজুগেট ইনটু অন্যজন ডিটা ইকুয়ালস টু 0 হয়, তাই তো? অর্থাৎ ইন্টিগ্রেশন অল স্পেস psi m স্টার ইনটু psi n ডিটা ইকুয়ালস টু যদি 0 হয় তখন বলা হবে psi n and psi m আর অর্থোগোনাল ওয়েভ ফাংশনস। ঠিক আছে, বোঝা গেল? তারা অর্থোগোনালের মধ্যে পড়বে, তাহলে তারা কি হবে? অর্থোগোনাল। আর একটা আছে অর্থনর্মাল। অর্থনর্মাল ওয়েভ ফাংশন। অর্থনর্মাল ওয়েভ ফাংশন বলতে কি বুঝবো আমরা? লেট যদি আমরা এরকম ধরে নিই, psi n এর একটা সেট, psi 1 psi 2 psi 3 psi 4 এরকম ডট ডট হতে পারে, is a set of linearly independent wave function. লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ওয়েভ ফাংশন। এবং তখন যদি এরকম হয় ইন্টিগ্রেশন অল স্পেস, তখন ইন্টিগ্রেশন অল স্পেস psi i স্টার ইন্টু psi j ডি টাউ ইকুয়ালস টু কি হবে? ডেল্টা আই জে। এটাকে একটা নাম আছে, যদি এরকম হয় আর কি, তখন ওই যে বলা হবে psi n এর যে সেট সেটা একটা অর্থনর্মাল সেট। ঠিক আছে, যদি এরকম হয় ইন্টিগ্রেশন অল স্পেস psi i স্টার ইন্টু psi j ডি ডিটাও ইকুয়ালস টু ডেল্টা আই জে। এই ডেল্টা আই তখন বলা হবে যে এই যে psi n এর যে সেটটা, হ্যাঁ, সেটা একটা অর্থনর্মাল সেট। ঠিক আছে, তাহলে এই যে ডেল্টা এন, এইটার একটা নাম আছে, এটাকে বলা হয় ক্রোনেকার ডেল্টা। ওটাকে কি বলা হয়? ক্রোনেকার ডেল্টা। ক্রোনেকার ডেল্টা। হুম, ক্রোনেকার ডেল্টা। এখানে একটু মাথায় রাখতে হবে যে এই যে ইন্টিগ্রেশন অল স্পেস psi i স্টার ইন্টু psi j ডিটাও ইকুয়ালস টু 0 হবে যখন when i নট ইকুয়ালস টু j, আর ইকুয়ালস টু 1 হবে when i ইকুয়ালস টু j। দেখো, অর্থোগোনাল আর নর্মালাইজড এটা হয়েছে আর কি, কন্ডিশনটা স্যাটিসফাই করেছে, এটা মাথায় রাখবে। ক্লিয়ার এই পর্যন্ত? এবার দেখো আমরা এইবার আমরা ডাইরেক্টলি ঢুকে যাব হাইড্রোজেন লাইক বা হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রে ওয়েভ মেকানিক্যাল মডেলটা। ওয়েভ মেকানিক্যাল মডেলটা হাইড্রোজেন অ্যাটম বা হাইড্রোজেন লাইক অ্যাটমের ক্ষেত্রে আমরা করব। করে আমরা আলটিমেট আমাদের উদ্দেশ্যটা কি? ওয়েভ মেকানিক্যাল ইন্টারপ্রিটেশন অফ অরবিটাল। অন এস অরবিটালটা কেমন দেখতে, তার রেডিয়াল ডিস্ট্রিবিউশনটা কেমন, রেডিয়াল ডিস্ট্রিবিউশন ফাংশন সম্পর্কে আমরা জানবো, সেগুলো কি সবগুলোই আমরা বলবো। নোট কি, রেডিয়াল নোট, অ্যাঙ্গুলার নোট, সেইগুলো সেখান থেকে আলটিমেটলি অরবিটাল শেপটা কেমন হচ্ছে, অরবিটাল দেখতে কেমন হয়, সবগুলোই আমরা বোঝার চেষ্টা করব এই যে 2-3টে লেকচারের মাধ্যমে। তাহলে আজকে যতটুকু করা যায় আর কি ততটুকু করবো আর কি। ঠিক আছে, তা চলো শুরু করি। হাইড্রোজেন অ্যাটম
or hydrogen like ions, এখানে আমরা কি করব, ওয়েভ মেকানিক্যাল মডেল দেব, ওয়েভ মেকানিক্যাল মডেল। তাহলে এই হাইড্রোজেন অ্যাটম, হাইড্রোজেন লাইক অ্যাটম মানে এদের কি আছে, ওয়ান ইলেকট্রন সিস্টেম। এরা হলো কি ওয়ান ইলেকট্রন সিস্টেম, ওয়ান ইলেকট্রন সিস্টেম, একটা মাত্র ইলেকট্রন আছে, তাই তো, ওয়ান ইলেকট্রন সিস্টেম, তাই তো, ওয়ান ইলেকট্রন সিস্টেম মাথায় রাখতে হবে। তোমরা বোর থিওরি দিয়ে ওয়ান ইলেকট্রন সিস্টেম মানে হাইড্রোজেন অ্যাটম বা হাইড্রোজেন লাইক সিস্টেমের ক্ষেত্রে, আয়নের ক্ষেত্রে তোমরা কিন্তু এনার্জির এক্সপ্রেশন, রেডিয়াসের এক্সপ্রেশন, ভেলোসিটির এক্সপ্রেশন, এইগুলো কিন্তু সব দেখেছো আর কি। তাই এরকম কি আমরা ধরে নেবো, এরকম একটা আঁকবো আর কি, যে সার্কুলার অরবিটে ইলেকট্রন ঘুরছে, সেই রকম একটা অন ইলেকট্রন সিস্টেমের ক্ষেত্রে একটা রকম পরিস্থিতি, সার্কুলার অরবিট ধরে নিলাম, বোর থিওরিতে যেরকম করেছি। দেখো এইটা ধরো নিউক্লিয়াস, ঠিক আছে, যার যদি পরমাণু ক্রমাঙ্ক জেড হয় তাহলে নিউক্লিয়াসের টোটাল আধান কত হবে, জেড ই। আর এইটা ধরো ইলেকট্রন, যেটা এই বৃত্তাকার কক্ষপথে ঘুরছে আর কি। ইলেকট্রনের আধান কত হবে, ই। এইবার এর যদি মাস আমি কনসিডার করি, আমি ধরি নি নিউক্লিয়াসের মাস হচ্ছে এম এন, এন ফর নিউক্লিয়াস, ক্যাপিটাল এম যেহেতু বেশি, আর স্মল এম দিয়ে ইলেকট্রন, এমই, এটা হচ্ছে ইলেকট্রনের। এবার এই যে বৃত্তাকার পথের ব্যাসার্ধ সেটা যদি আর হয়, এটা হচ্ছে আর বৃত্তাকার পথের ব্যাসার্ধ, ঠিক আছে। তাহলে দেখো এখানে ইলেকট্রন নেগেটিভলি চার্জড, নিউক্লিয়াস পজিটিভলি চার্জড, তাহলে এদের মধ্যে কিন্তু একটা কুলম্বিক অ্যাট্রাকশন, ফোর্স অফ অ্যাট্রাকশন ক্রিয়া করবে। সেই কুলম্বিক ফোর্স অফ ইন্টারাকশন, কুলম্বিক ফোর্স, কুলম্বিক ফোর্স অফ অ্যাট্রাকশন বিটুইন নিউক্লিয়াস অ্যান্ড ইলেকট্রন, সেইটা কি, সেটাকে যদি এফ বলি, সেটা কি ছিল তোমরা সবাই জানো, জেড স্কোয়ার বাই 4 পাই, একটা বোর থিওরির ওখানে পড়েছি। আচ্ছা, তাহলে পোটেনশিয়াল এনার্জিটা কি করে বের করবো, পোটেনশিয়াল এনার্জি হচ্ছে এরকম ভাবে আমরা ভাবতে পারি, তাহলে পোটেনশিয়াল এনার্জি, পোটেনশিয়াল এনার্জি ফাংশন অফ আর। এই যে পোটেনশিয়াল এনার্জিকে কেন ফাংশন অফ আর লেখা হলো, শুধুমাত্র আর এর উপর ডিপেন্ড করে কেন, সেটা একটু আমি বলছি, একটু পরে ডিটেলসে বলছি, আগে বের করে নিই পোটেনশিয়াল এনার্জি। এটা হবে এরকম ভাবে, ইন্টিগ্রেশন আর ইকুয়ালস টু ইনফিনিটি থেকে আর ইকুয়ালস টু আর, অর্থাৎ অসীম দূরত্ব থেকে বৃত্তাকার আর ব্যাসার্ধের কক্ষপথে ইলেকট্রনটাকে আনতে যে পরিমাণ কার্য করতে হবে, তাহলে একটা অ্যাট্রাকশন, একটা ফোর্স আছে, সেই ফোর্সের মান কি, জেড স্কোয়ার বাই 4 পাই এপসাইলন 0 আর স্কোয়ার ইন্টু ডি আর, তাহলে এটাই কার্য। তাহলে এবার এখানে ইন্টিগ্রেট করে কার্যের বের করলে দেখবে এটার মান আসবে মাইনাস জেড স্কোয়ার বাই 4 পাই এপসাইলন 0 আর। দেখো এই ধরনের সার্কুলার অরবিটের ক্ষেত্রে আমরা একটা জিনিস দেখতে পেলাম, যে পোটেনশিয়াল এনার্জিটা শুধুমাত্র আর এর উপর ডিপেন্ড করেছে। কেন, দেখো এখানে এখানে একটা জিনিস মাথায় রাখবে, এইখানে পোটেনশিয়াল এনার্জিটা শুধুমাত্র আর এর ফাংশন, কারণ কি এটা অ্যাঙ্গুলার যে ওরিয়েন্টেশন তার উপরে কিন্তু ডিপেন্ড করছে না। তার মানে এখান থেকে বলা যায় যে এই বৃত্তাকার কক্ষপথে প্রত্যেকটা পয়েন্টে, আর ব্যাসার্ধের বৃত্তাকার কক্ষপথের প্রত্যেকটা পয়েন্টে কিন্তু পোটেনশিয়াল এনার্জির মান হবে মাইনাস জেড স্কোয়ার বাই 4 পাই এপসাইলন 0 আর। সেই জন্য এটাকে বলা হয় স্ফেরিক্যালি সিমেট্রিক, স্ফেরিক্যালি সিমেট্রিক পোটেনশিয়াল। এই যে পোটেনশিয়ালটাকে বলা হয় স্ফেরিক্যালি, স্ফেরিক্যালি সিমেট্রিক পোটেনশিয়াল। মাথায় রাখবে কেন শুধু
আর এর যেহেতু শুধুমাত্র আর এর উপর ডিপেন্ড করছে, এটা অ্যাঙ্গুলার ওরিয়েন্টেশনের উপর ডিপেন্ড করছে না, তার মানে এটা হলো যে আর ব্যাসার্ধের কক্ষপথের প্রত্যেকটা পয়েন্টে এই যে পোটেনশিয়াল এনার্জির মানটা মাইনাস জেড স্কোয়ার বাই 4πε0r, সেই জন্য এটাকে বলা হয় স্ফেরিক্যালি সিমেট্রিক পোটেনশিয়াল। স্ফেরিক্যালি সিমেট্রিক পোটেনশিয়াল, বোঝা গেল? আচ্ছা, নেক্সট এবার আমরা কার্টেসিয়ান কোঅর্ডিনেট এই জিনিসটাকে, শ্রোডিঞ্জার ইকুয়েশনটাকে লিখবো আর কি, ঠিক আছে? তা যা হোক, আমরা এখানে একটু ধরে নেব যে কার্টেসিয়ান যে কোঅর্ডিনেট, হ্যাঁ, কার্টেসিয়ান কোঅর্ডিনেটে 3D কার্টেসিয়ান কোঅর্ডিনেটে নিউক্লিয়াসের যে স্থানাঙ্ক সেটা হচ্ছে xn yn zn, আর ইলেকট্রনের যে স্থানাঙ্ক সেটা হচ্ছে xe ye z, তাই তো? তাহলে আর এর মান কি হবে? তোমরা জানো কার্টেসিয়ান কোঅর্ডিনেটে এইরকম দুটো পয়েন্ট এ আর বি, তাদের মধ্যবর্তী দূরত্ব r হলে এবং এদের স্থানাঙ্কের মান যদি x1 y1 হয় বা x2 y2 হয়, তাহলে তোমরা কি করতে, √x2 - x1 তার স্কয়ার প্লাস y2 - y1 তার স্কয়ার, এইভাবেই তোমরা আরটাকে বের করতে আর কি, কার্টেসিয়ান কোঅর্ডিনেটে যেটা করা হয় কার্টেসিয়ান কোঅর্ডিনেটে, ঠিক আছে? কার্টেসিয়ান কোঅর্ডিনেট এটা 3D। আমরা এইবার তাহলে এখানে আর এর মান অবশ্যই স্পষ্টতই এই যে, যেহেতু এখানে নিউক্লিয়াসের ক্ষেত্রে কি বলা হলো, নিউক্লিয়াসের ক্ষেত্রে এটা ঘর mn ছিল, তার এর স্থানাঙ্কটা বলা হলো xn yn zn, আর এটা হচ্ছে ইলেকট্রন, তার xe ye zd। তাহলে এইখানে এই যে এইটা সেই রেডিয়াসটা ছিল r, তাহলে r এর মানটা কি হবে এখান থেকে স্পষ্টতই, r এর মানটা কি হবে, √, আর এর মানটা হয়ে যাবে xe - xn তার স্কয়ার প্লাস y yn তার স্কয়ার প্লাস ze - zn তার স্কয়ার। এটা এবার শ্রোডিঞ্জার ইকুয়েশনটাই আমরা জানি কি, শ্রোডিঞ্জার ইকুয়েশনে h ক্যাপ psi ইকুয়ালস টু e psi, এইটা শ্রোডিঞ্জার ইকুয়েশন। তাহলে এইখানে বসাবো, তাহলে এইখানে হিয়ার টোটাল এনার্জি অপারেটর, হ্যামিল্টনিয়ান অপারেটর, এটা কি হবে, কাইনেটিক এনার্জি অফ নিউক্লিয়াস প্লাস কাইনেটিক এনার্জি অফ ইলেকট্রন প্লাস ইলেকট্রোস্ট্যাটিক ইন্টারঅ্যাকশন বিটুইন নিউক্লিয়াস এন্ড ইলেকট্রন, যেটাকে আমরা বলছি পোটেনশিয়াল এনার্জি। তাহলে আমরা এখান থেকে বলতে পারি এই সমীকরণ অনুসারে যে Tn ক্যাপ প্লাস Te ক্যাপ প্লাস Vne ক্যাপ psi ইকুয়ালস টু E psi, তাই তো? তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি নিউক্লিয়াসের জন্য একটা এর টার্ম থাকবে আর কি, নিউক্লিয়াসের জন্য এইরকম একটা টার্ম থাকবে হ্যামিল্টনিয়ানের, এই যে প্রথমে যে এটা শুরু করেছিলাম, কোথায় গেল, এই যে এরকম একটা টার্ম থাকবে নিউক্লিয়াসের জন্য, তাই তো? আর ইলেকট্রনের জন্য একটা আলাদা থাকবে, আর তো ভিটা তো ওই -z² / 4πε0r, ঠিক আছে? তাহলে বোঝা গেল? তাহলে সেই রকম ভাবে করলে তাহলে এখান থেকে কি লেখা যেতে পারে, -8 cot² / 2m ডেল্টা n, আচ্ছা এর ভরটা ক্যাপিটাল এম করে, যেহেতু আমরা ক্যাপিটাল এম ধরেছি নিউক্লিয়াসের পর, ডেল্টা n স্কোয়ার -8 cot² / 2m ডেল্টা ই তার স্কোয়ার -z² / 4πε0r।
ইকুয়ালস টু ই সাই, তাই তো? আচ্ছা, তারপরে এখান থেকে আমরা কি লিখতে পারি? কার্টেসিয়ান কোঅর্ডিনেট, আর এর মানটা বসিয়ে দেবো, মাইনাস এইচ কট স্কোয়ার বাই এইচ কট স্কোয়ার বাই 2mn। ডেল্টার মানটা কার্টেসিয়ান কোঅর্ডিনেটে কি হবে? ডেল 2 বাই ডেল এক্স এন তার স্কোয়ার, ডেল 2 বাই ডেল ওয়াই এন স্কোয়ার, ডেল 2 বাই ডেল জেড এন স্কোয়ার, একই রকম ভাবে মাইনাস এইট স্কোয়ার স্কোয়ার, এটা এম ই করে দিলাম, হ্যাঁ ইলেকট্রনে, মাইনাস 2 mE, ইলেকট্রনের যেহেতু ঘর এম ই ধরা হয়েছে, ডেল 2 ডেল এক্স ই স্কোয়ার, ডেল 2 বাই ডেল ওয়াই স্কোয়ার প্লাস ডেল 2 বাই ডেল জেড ই স্কোয়ার। এবার একটা পোটেনশিয়াল এনার্জির রাশিমালা আছে, সেটা কি? মাইনাস, খুব বড় কিন্তু, মাইনাস জেড স্কোয়ার বাই 4 পাই এপসাইলন 0। আর এর মানটা বসিয়ে দেবো, সে কার্টেসিয়ান কোঅর্ডিনেটে কি হয়? 3D কার্টেসিয়ান কোঅর্ডিনেটে এক্স ই মাইনাস এক্স এন তার স্কোয়ার প্লাস ওয়াই ই মাইনাস ওয়াই এন তার স্কোয়ার প্লাস জেড ই মাইনাস জেড এন তার স্কোয়ার। দ্যাট ইজ ইকুয়ালস টু কি হবে? না, আরেকটা ওয়েভ ফাংশনটা লিখে নিই, যেটা কিন্তু এক্স এন ওয়াই এন জেড এন কমা এক্স ই ওয়াই ই জেড ই ফাংশন, 6টা ভেরিয়েবল এখানে। দ্যাট ইজ ইকুয়ালস টু কি হবে? টোটালটা ইকুয়ালস টু ই সাই ফাংশন অফ এক্স এন ওয়াই এন জেড এন এক্স ই ওয়াই ই জেড ই। এটাকে আমরা একটা সমীকরণ নাম দিলাম আর কি, 3D কার্টেসিয়ান কোঅর্ডিনেটে। কিন্তু দেখো, এটা 6 ভেরিয়েবল প্রবলেম। এই যে প্রবলেমটা এটা কি 6 ভেরিয়েবল প্রবলেম, 6 ভেরিয়েবলস প্রবলেম। তাহলে 6 ভেরিয়েবল প্রবলেম কিন্তু হার্ড টু সলভ, মানে ভেরি ডিফিকাল্ট, ভেরি ভেরি ডিফিকাল্ট এটাকে সলভ করা, তাই তো? ঠিক আছে, তাহলে এই যে আমরা দেখো এইখানে এই ডেল 2 বাই ডেল এক্স এন স্কোয়ার বা ডেল 2 বাই ডেল এন স্কোয়ার বা ডেল 2 বাই ডেল, এইগুলো সেপারেট করা যেতে পারে, কিন্তু এই যে পোটেনশিয়াল এনার্জির যে পার্টটা ছিল সেইখানে দেখো এক্স ই মাইনাস এক্স এন তার স্কোয়ার বা এই যে জিনিসটা টোটালটা গোটাটা একটা রুটের মধ্যে ছিল, সেই জন্য এই জায়গাটা সেপারেবল নয়, সেই জন্য এইটা সেপারেবল নয় প্রথম কথা। এইবার এই 6 ভেরিয়েবল প্রবলেম, এটাকে কিন্তু সলভ করাটা খুবই ডিফিকাল্ট, সেই জন্য কি করতে হবে? হার্ড, ভেরি হার্ড টু সলভ দিস, এটাকে সলভ করা খুবই ডিফিকাল্ট। তাহলে ওয়ে আউটটা কি? ওয়ে আউটটা হচ্ছে অ্যাবসোলিউট কোঅর্ডিনেট থেকে রিলেটিভ বা সেন্টার অফ মাস কোঅর্ডিনেটে কনভার্ট করতে হবে। তাহলে ওয়ে আউটটা হচ্ছে অ্যাবসোলিউট যে কোঅর্ডিনেটটা আমরা দেখেছি, সেই অ্যাবসোলিউট কোঅর্ডিনেট থেকে রিলেটিভ কোঅর্ডিনেট প্লাস সেন্টার অফ মাস কোঅর্ডিনেট, সেন্টার অফ মাস কোঅর্ডিনেটে কিন্তু এটাকে করতে হবে। তাহলে মানে যে এক্স এন ওয়াই এন জেড এন ছিল অ্যাবসলিউট মেথডে, বা এক্স ই ওয়াই ই বা জেড ই ছিল, সেইটাকে রিলেটিভ অ্যাজ ওয়েল অ্যাজ সেন্টার অফ মাস কোঅর্ডিনেটে কনভার্ট করতে হবে। তাহলে দেখো, যদি আমরা রিলেটিভে বলি, তাহলে এই যে এক্স ই মাইনাস এক্স এন, এটাকে এক্স ধরে নিলাম, দ্যাট ইজ এক্স ই মাইনাস এক্স এন, ওয়াই ইকুয়ালস টু হবে ওয়াই ই মাইনাস ওয়াই এন, আর জেড ইকুয়ালস টু হবে জেড ই মাইনাস জেড এন। এইবার সেন্টার অফ মাস কোঅর্ডিনেটে
এক্স, ক্যাপিটাল এক্স বলছি, সেটা কি হবে? মাস অফ নিউট্রন নিউক্লিয়াস ইন্টু তার কোঅর্ডিনেট প্লাস মাস অফ ইলেকট্রন তার মানে পজিশনটা বাই টোটাল মাস। ঠিক আছে, এইটা এক্স অ্যাক্সিস বরাবর, ওয়াই অ্যাক্সিস বরাবর, জেড অ্যাক্সিস বরাবর করবো সেম ভাবে। তাহলে এম এন এক্স এন প্লাস এম ই এক্সি বাই এম ই এক্সি বাই এম এন প্লাস এম। তাহলে এই জিনিসটা গোটাটা একদম ওয়াই এর ক্ষেত্রে একই রকম ভাবে ওয়াই দিয়ে আসবে, এই এক্স এন এর জায়গায় ওয়াই এন, এক্স এর জায়গায় ওয়াই বসবে, এম এন ওয়াই এন প্লাস এম ই ওয়াই এন এম এন প্লাস এম ই। আর জেড এর ক্ষেত্রে ক্যাপিটাল জেড এম এন জেড এন প্লাস এম ই জেড এন, এই জেড ই বাই এম এন প্লাস এম। ঠিক আছে, তাহলে আমাদের যে রিলে 6 ভেরিয়েবল প্রবলেমটা সলভ করতে খুবই কষ্টকর বা খুবই ডিফিকাল্ট, সেই জন্য কি করা হলো, অ্যাবসলিউট কোঅর্ডিনেট থেকে রিলেটিভ কোঅর্ডিনেট এবং সেন্টার অফ মাস কোঅর্ডিনেটে জিনিসটাকে কনভার্ট করার চেষ্টা করা হলো। তাহলে এইটা কনভার্ট করার চেষ্টা করা হলে এই জায়গায় যে ডেরিভেশনটা সেটা আরো বড়, ঠিক আছে, অনেক বড়, সেইটা দরকার নেই। সেটা হয়ে যেটা হয় সেটাকে একটু মাথায় রাখবে, সেটা দুটো ফর্ম হয়, ঠিক আছে, একটা ট্রান্সলেশনাল মোশনের জন্য আর একটা ইলেকট্রনিক মোশনের জন্য ফর্ম হয়। তাই দুটো ফর্মকে সেপারেট করা গিয়েছিল, একটা ইলেকট্রনিক মোশনের জন্য আর একটা ট্রান্সলেশনাল মোশন। আমরা ট্রান্সলেশনাল মোশনটা নিয়ে ইন্টারেস্টেড না, কারণ কি আমরা রিলেটিভ মোশন অফ ইলেকট্রন এবং নিউক্লিয়াস, কারণ আমরা জানি বর্ন ওপেন হেইমার অ্যাপ্রক্সিমেশনটা যদি তোমরা জানো ভালো করে বুঝবে, এখানে কিন্তু একটু বোঝার আছে কনসেপচুয়াল। বর্ন ওপেন হেইমার যে অ্যাপ্রক্সিমেশন সেটা বলছে নিউক্লিয়াসটা অনেক ভারী উইথ রেসপেক্ট টু ইলেকট্রন, ফলে ধরে নেওয়া হয় যে নিউক্লিয়াসটা স্ট্যাটিক আর ইলেকট্রনটা ঘুরছে, তাহলে ইলেকট্রনিক মোশন অর্থাৎ রিলেটিভ মোশন অফ ইলেকট্রন অ্যান্ড নিউক্লিয়াস, এটা নিয়ে আমরা ইন্টারেস্টেড। সেই জন্য তার করেসপন্ডিং যে শ্রোডিঞ্জার ইকুয়েশনটা পাওয়া যায় সেইটাই আমরা ইন্টারেস্টেড, সেই সমীকরণটা হলো এইটা একটু মাথায় রাখবে। আলটিমেটলি এই যে কোঅর্ডিনেট চেঞ্জ করার ফলে, কোঅর্ডিনেট ট্রান্সফরমেশনের ফলে আলটিমেটলি আমরা দুটো ফর্ম পাই, একটা ট্রান্সলেশনাল মোশনের জন্য আর একটা ইলেকট্রনিক মোশনের জন্য। আমরা ইলেকট্রনিক মোশনটা নিয়ে ইন্টারেস্টেড, তাহলে ইলেকট্রনিক মোশনের করেসপন্ডিং যে ইকুয়েশনটা পাওয়া যায় সেইটা হলো এই মাইনাস এইচ কট স্কোয়ার বাই 2 মিউ ডেল 2 বাই ডেল x2 প্লাস ডেল 2 বাই ডেল y2 প্লাস ডেল 2 বাই ডেল z2 মাইনাস জেড স্কোয়ার বাই 4 বাই এপসাইলন 0। আর এর মানটা কি হয়ে যায়, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। কিন্তু জেড এর স্কোয়ারটা আছে, সাই ফাংশন অফ এক্স ওয়াই জেড, দ্যাট ইজ ইকুয়ালস টু কি হবে, ই ইলেকট্রনিক সাই ফাংশন অফ এক্স ওয়াই জেড। ঠিক আছে, এটা কিন্তু ফর ইলেকট্রনিক মোশন, ইলেকট্রনিক রিলেটিভ মোশন অফ ইলেকট্রন নিউক্লিয়াসটা নিয়ে আমরা ইন্টারেস্টেড, বর্ন ওপেন হেইমার অ্যাপ্রক্সিমেশন তোমরা জানো আর কি। তাহলে এই ইকুয়েশনটাকে তোমরা 2 নম্বর ইকুয়েশন হিসেবে ধরে রাখতে পারো। তাহলে আলটিমেটলি আমরা এরকম একটা করে পেলাম। তাহলে আমরা যেটা পেলাম, এই যে দেখো এটা কিন্তু এখন 6 ভেরিয়েবল থেকে 3 ভেরিয়েবল প্রবলেমসে কনভার্ট হয়ে গেছে, অর্থাৎ 6 ভেরিয়েবল থেকে 3 ভেরিয়েবল 3 ভেরিয়েবল 3 ভেরিয়েবলস প্রবলেম হয়ে গেছে, তাই তো? কিন্তু এখানে যদি তোমরা ভালো করে দেখো, এটা কিন্তু সেপারেবল নয় এখনো। 6 ভেরিয়েবল থেকে 3 ভেরিয়েবল হলো ঠিক, ঠিক আছে, কিন্তু সেপারেবল নয়, কিন্তু সেপারেবল নয়, তাই তো? তাহলে সেপারেবল করার জন্য ওয়ে আউটটা কি, তার জন্য ওয়ে আউটটা হচ্ছে 3D কার্টেসিয়ান কোঅর্ডিনেট থেকে স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেটে কনভার্ট করতে হবে, ঠিক আছে। তাহলে এই যে ইকুয়েশনটাকে আমরা
মাইনাস 8 স্কোয়ার স্কোয়ার বাই 2 মিউ। এখানে মনে রাখবে মিউটা হচ্ছে রিডিউসড মাস, রিডিউসড মাস। মিউটা হচ্ছে রিডিউসড মাস, সেটার মান এম এন এমই বাই এম এন প্লাস এমই। যেহেতু আমরা জানি এম এনটা ভেরি ভেরি গ্রেটার দ্যান এমই, তাহলে এটাকে এমইও লেখা যেতে পারে, যেটা নিয়ার অ্যাবাউট কি হবে এম এম ই হয়ে, কারণ কি উপরে এম এন এমই থাকবে আর নিচেরটা এম এন প্লাস এমই, এটাকে এম এন লেখা যেতে পারে, তাহলে উপর নিচে এম এন কেটে গেলে এমই থাকলো। ঠিক আছে, তা লজিক্যালি আমাদের মিউটা লেখাটা অনেকটা যুক্তিযুক্ত, সেই জন্য মিউটাই লিখবো আর কি। এটাকে অ্যাপ্রক্সিমেট করে এমইও লেখা যায়, অসুবিধা নেই, কিন্তু আমরা মিউটা বেশি লজিক্যাল বলে লিখবো আর কি। ডেল টু বাই ডেল এক্স টু ডেল টু বাই ডেল জেড টু মাইনাস জেড স্কোয়ার বাই 4 পাই এপসাইলন 0 root over of x squared y square z square। থার্ডটাকে মধ্যে রেখে psi function of x y z that is equals to e electronic psi x y z। এটা 2 নম্বর সমীকরণ আমরা দিয়েছি। তাহলে এইটাকে আমরা কি করব, 3D কার্টেজিয়ান থেকে, এটা 3D কার্টেজিয়ান, এই 3D কার্টেজিয়ান থেকে 3D কার্টেজিয়ান কোঅর্ডিনেট থেকে আমরা স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেটে কনভার্ট করব। ঠিক আছে, স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেটে কনভার্ট করব। তাহলে দেখো, তাহলে আমরা কি করব, আমরা একটু দেখে নিই এক্স ওয়াই জেড 3, এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই, এটা জেড। ঠিক আছে, এইবার দেখো এখানে একটা পি পয়েন্ট বললাম আমরা, পি পয়েন্ট, তার কার্টেজিয়ান কোঅর্ডিনেটের স্থানাঙ্ক হবে এক্স ওয়াই জেড, এবং এই অরিজিন থেকে এর দূরত্বটা বলা হলো আর। ঠিক আছে, এটাকে বলা হয় রেডিয়াল ভেক্টর। আমি আসছি সেই সব জিনিসগুলো নিয়ে। এইবার পোলারে যদি এই পি, পোলার স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেটে যদি এই পি এর স্থানাঙ্কটা আমরা বলি আর থিটা ফাই, তাহলে এখানে আমরা কি করব, এক্স ওয়াই প্লেনে আর এর একটা প্রজেকশন ড্র করব। ঠিক আছে, এইবার দেখো যে জিনিসটা হলো, এই যে কার্টেজিয়ান কোঅর্ডিনেটের যে স্থানাঙ্ক এক্স ওয়াই এবং জেড, তার ফিজিক্যাল সিগনিফিক্যান্সটা কি? তার ফিজিক্যাল সিগনিফিক্যান্সটা হলো মূল বিন্দু থেকে, এই যে মূল বিন্দু থেকে এটা এক্স দূরত্ব গিয়েছে, এক্স অ্যাক্সিস বরাবর, ওয়াই অ্যাক্সিস বরাবর ওয়াই ডিস্টেন্স, আর জেড অ্যাক্সিস বরাবর জেড ডিস্টেন্স গিয়েছে, সেই জন্য এর স্থানাঙ্কটা পি বিন্দুর এক্স ওয়াই জেড। তাহলে এই যে পোলারে যে আর থিটা ফাই বলা হচ্ছে, সেইটা কি করে, সেটা দেখো এই আরটা এই ডিস্টেন্স অরিজিন থেকে সেটা, আর জেড অ্যাক্সিসের সাথে যে কোনটা করছে রেডিয়াল ভেক্টর আরটা, সেটা হচ্ছে থিটা, সেটা থিটা। আর এক্স ওয়াই প্লেনে যে প্রজেকশনটা, আর এর যে প্রজেকশন অর্থাৎ রেডিয়াল ভেক্টরের যে প্রজেকশন, সেই প্রজেকশনটা এক্স অ্যাক্সিসের সাথে যে কোনটা করছে সেটাকে ফাই বলা হয়, সেই জন্য আর থিটা ফাই হচ্ছে তার পোলার কোঅর্ডিনেটে কিন্তু স্থানাঙ্কটা। ঠিক আছে, তাহলে এখান থেকেই দেখো তোমরা, এটা আমি আর ডিটেলসে বলছি না, এগুলো একদম পুরো ত্রিকোণমিতির খেলা, একদম ছোট। আহ, এই ভূমিটা কি হবে, সমকোণী ত্রিভুজ হলে ভূমিটা সেখানে ধরো আমি সাপোজ যদি বলি এইটা যদি কনসিডার করো, তাহলে এইখানে এই যে এই বরাবর জেড অ্যাক্সিস বরাবর যে আর এর যে উপাংশ, সেটার মান কত হবে, আর কস থিটা। ঠিক আছে, ক্লিয়ার? এইরকম ভাবে এই বরাবর কি হবে, আর সাইন থিটা উপাংশটা। ঠিক আছে, তাহলে এইভাবে সেই করা হয় ত্রিকোণমিতিক। তাহলে এখানে এক্স ওয়াই জেড এর সাথে
থিটা ফাই এর সম্পর্ক একটা বের করা যায়, আর থিটা ফাই এর সম্পর্ক। তাহলে এখান থেকে দেখা যাচ্ছে এক্স ইকুয়ালস টু আর সাইন থিটা কজ ফাই, ওয়াই এর মান হবে আর সাইন থিটা সাইন ফাই, আর জেড এর মানটা হবে একটু আগে বললাম আর কস থিটা। এখান থেকেই দেখবে তোমরা যে আর এই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার যদি করো তাহলে দেখবে আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার ফাই প্লাস আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা সাইন স্কোয়ার ফাই প্লাস আর স্কোয়ার কস স্কোয়ার থিটা। এটার মান কি আসবে? ঠিক আছে, দেখো কি আসবে। দেখো এইটা আমরা লিখতে পারি আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার ফাই, আর এইটাকে লিখতে পারি দেখো ওই যে সাইন স্কোয়ার ফাই ওয়ান মাইনাস কজ স্কোয়ার ওয়ান মাইনাস কজ স্কোয়ার ফাই লিখতে পারি। তাহলে কি হবে আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা আর একটা মাইনাস আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা কজ স্কোয়ার ফাই প্লাস আর স্কোয়ার কজ স্কোয়ার থিটা। সেখান থেকে আমরা বলতে পারি দেখো এইটার এইটা কেটে গেল, তাহলে পড়ে থাকলো আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা। ঠিক আছে, তাহলে এটার মান কত? এটার মান তোমরা একদম এখানে আর কিছু বলছি না। তাহলে কস সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা অন, তাহলে আর ইকুয়ালস টু হয়ে যাবে রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। এটা কিন্তু মনে রাখতে হবে রয়ের, আর এর মানটা কিন্তু ক্লিয়ার। এবার দেখো এখানে কাকে কি বলে, এই আরটাকে বলা হয় রেডিয়াল ভেক্টর, আরটাকে কি বলা হয়? রেডিয়াল ভেক্টর। এই নামগুলো একটু মনে রাখবে, রেডিয়াল ভেক্টর। থিটাটাকে বলা হয় জেনিথ অ্যাঙ্গেল, জেনিথ অ্যাঙ্গেল। থিটাটাকে কি বলা হয়? জেনিথ অ্যাঙ্গেল। আর ফাইটাকে বলা হয় অ্যাজিমুথাল অ্যাঙ্গেল। ঠিক আছে, যেখানে আর এর লিমিট হচ্ছে 0 গ্রেটার দেন আর গ্রেটার দেন ইনফিনিটি, 0 গ্রেটার দেন থিটা গ্রেটার দেন ইকুয়ালস টু পাই, আর ফাই হচ্ছে 0 থেকে 0 সমান বা বড় কিন্তু 2 পাই সমান বা ছোট। ঠিক আছে, এটা মাথায় রাখবে লিমিটটা। এখানে যে ভলিউম এলিমেন্ট, ঠিক আছে, সেই ভলিউম এলিমেন্টটা কার্টেজান ক্ষেত্রে কি হয়? কার্টেজানের ক্ষেত্রে ডিভি ইকুয়ালস টু কি হয়? ডিএক্স ডিওয়াই ডিজেড হয়। কিন্তু এর ক্ষেত্রে যেটা হবে, এর ক্ষেত্রে হবে যেহেতু আর থিটা ফাই এর রেসপেক্টে লিখতে হবে, একটা এক্সট্রা টার্ম আসে, সেই টার্মটা হলো আর স্কোয়ার সাইন থিটা ডিআর ডি থিটা ডি ফাই। এই যে আর স্কোয়ার সাইন থিটা, এটাকে এখানে বলা হয় এটা কার্টেজিয়ান কোঅর্ডিনেট, আর এটা পোলার, স্ফেরিক্যাল পোলার। ঠিক আছে, ভলিউম এলিমেন্টটা ডিভি। ঠিক আছে, এইটাকে বলা হয় জ্যাকোবিয়ান, যে দিয়ে প্রকাশ করা হয়, যেটাকে বলা হয় জ্যাকোবিয়ান, সরি জ্যাকোবিয়ান, সি ও বি আই এ এন, জ্যাকোবিয়ান। ঠিক আছে, তাহলে আলটিমেটলি এই যে এইভাবে সলভ করে, আলটিমেটলি এই যে কি সলভ বলতে অ্যাকচুয়ালি কোঅর্ডিনেট চেঞ্জ করে 3D কার্টেজিয়ান কোঅর্ডিনেট থেকে স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেটে কনভার্ট করলে আমরা যে ইকুয়েশনটা আলটিমেটলি পাবো সেটা কিরকম পাবো? সেইটা পাবো আমরা আলটিমেটলি, একটু লেন্দি, এইটা একটু লিখে নাও, যে মাইনাস এইচ স্কোয়ার স্কোয়ার বাই 2 মিউ ইন্টু 1 বাই আর স্কোয়ার সেকেন্ড ব্র্যাকেট ডেল বাই ডেল আর ইন্টু আর স্কোয়ার ডেল বাই ডেল আর 1 বাই সাইন থিটা। এইটারও প্রমাণ দরকার নেই, কারণ প্রমাণ যত বড় সেটা মনে রাখতে গেলে কোনো কিছুই সবকিছুই ভুলে যাবে আর কি। ওর থেকে এই সমীকরণটা মনে রাখাটাই অনেক সুবিধা হবে প্র্যাকটিসের মাধ্যমে, বা লিখে লিখে কয়েকবার লিখলে মনে থেকে যাবে। এই ইকুয়েশনটা আলটিমেট যেটা আসে ওটাও অনেক লেন্দি, ওটা বলতে গেলে কয়েকটা লেকচার লেগে যাবে। ডেল বাই ডেল থিটা সাইন থিটা ডেল বাই ডেল থিটা প্লাস
1 by sin square theta into del 2 by del del 2 by del phi, এটা phi square, del 2 by del phi 2, ঠিক আছে। সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, এই মাইনাস জেড ই স্কোয়ার বাই 4 পাই এপসাইলন 0 ইন্টু আর, এইটাই দেখো সাই, যেটা আর থিটা ফাই এর ফাংশন হয়ে গেল এখন এক্স ওয়াই জেড এর ফাংশন থেকে, যেহেতু স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেটে কনভার্ট করা হয়েছে কার্টেসিয়ান কোঅর্ডিনেট থেকে, এবং ই সাই আর থিটা ফাই, ঠিক আছে। তাহলে আলটিমেটলি এরকম একটা সমীকরণ আমাদের পাওয়া যায়, যেটা কি বলে স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেটে কনভার্ট করার ফলে। এইবার এইখানে কিন্তু সেপারেশন অফ ভেরিয়েবল টেকনিকটাকে অ্যাপ্লাই করা যায়। আগে পর্যন্ত সেপারেশন অফ ভেরিয়েবল টেকনিক অ্যাপ্লাই করা যাচ্ছিল না, সেই জন্য স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেটে কনভার্ট করতে হলো। করে এইবার এখানে রেডিয়াল পার্ট আর অ্যাঙ্গুলার পার্টকে আলাদা করা হবে, সেখানে ওভারঅল ওয়েভ ফাংশন বের করা হবে, সেখান থেকে আমরা অরবিটালের একটা ধারণা পাবো অরবিটাল জিনিসটা কি, ঠিক আছে। তাই সেইখানে আমরা সেপারেশন অফ ভেরিয়েবল করতে গিয়ে একটা রেডিয়াল পার্ট পাবো, একটা অ্যাঙ্গুলার পার্ট পাবো। সেখানে আমরা অ্যাঙ্গুলার পার্টে থিটা থিটা ডিপেন্ডেন্ট একটা পার্ট পাবো, সেটা শ্রোডিঞ্জার ইকুয়েশন টাইম ইন্ডিপেন্ডেন্ট টাইস পাবো, আর ফাই ডিপেন্ডেন্ট টাইস পাবো, ঠিক আছে। টাইস বলতে টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন। তাহলে ফাই ডিপেন্ডেন্ট টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার যে ইকুয়েশনের সলিউশনটা খুব ভালো হয়, এবং সেখান থেকেই কিন্তু আমরা যে ওয়েভ ফাংশনগুলো কেমন দেখতে হয়, তার করসপন্ডিং অরবিটাল কোণগুলো সেগুলোর কেমন দেখতে হয়, সবগুলোই কিন্তু আমরা বুঝতে পারবো আর কি সেখান থেকে এ করে। তা এর পরের দিন আমাদের কাজ হচ্ছে সেপারেশন অফ ভেরিয়েবল টেকনিক। তাহলে নেক্সট লেকচারে আমরা আলোচনা করব সেপারেশন অফ ভেরিয়েবল। সেখান থেকেই আমরা বুঝতে পারবো যে ওয়েভ ফাংশনটা অ্যাকচুয়ালি কিরকম দেখতে হয়, মানে হাই ডিপেন্ডেন্ট যে পার্টটা সেটাকে কম্পারেটিভলি ইজিলি মানে সলভ করা যায়, মানে খুবই সহজে সলভ করা যায়। বাকি যে থিটা ডিপেন্ডেন্ট বা রেডিয়াল পার্টটা যেটা আছে সেইগুলো সলভ করাটা একটু কঠিন আর কি। আর সেগুলো সব বলবো পরের দিন লেকচার। তারপরে আমাদের আরো একটা হয়তো লেকচার লাগবে, সেখানে আমরা ওই রেডিয়াল মানে প্রথমে ওয়েভ ফাংশন আঁকবো, তারপরে প্রবাবিলিটি ডেন্সিটির গ্রাফগুলো আঁকবো আর এর সাথে। তারপরে আমরা লাস্ট যেটা করব রেডিয়াল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, সেখান থেকে রেডিয়াল নোট অ্যাঙ্গুলার নোট কি করে বের করে, এবং একটা অরবিটালটাকে কিরকম দেখতে হয় সেটা দেখবো আর কি। তাহলে আজকে এই পর্যন্ত থাক, অনেকটাই লেন্দি হয়ে গেল। পরবর্তী লেকচারে দেখা হচ্ছে, ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো। আর জিনিসটা অনেক লেন্দি, সেই জন্য বোর হবে না কখনো, মজা নেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে। যতটুকু দরকার ততটুকুই বলছি, মানে অনেক লেন্দি জিনিস এটা, এটা গোটা একটা বই হয় যে জিনিসটা আমি যদি বলতে যাই, একটা মানে 300-400 পাতার বই হতে পারে এই যে লেকচার সিরিজটা, ঠিক আছে। অ্যাকচুয়ালি যে ওয়েভ মেকানিক্যাল ইন্টারপ্রিটেশন অফ অরবিটাল কোয়ান্টাম মেকানিক্সটা যদি ঠিকঠাক ভাবে বুঝতে হয় আর কি, ঠিক আছে। তা যাই হোক, আজকের এই বেশি কিছু বলছি না, এই পর্যন্তই থাকলো। আর যদি চ্যানেলে কেউ নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, কেমিস্ট্রি উইথ ডিবি স্যার।